ইউজ করা মালটা অবশেষে আপনার কপালেই জুটলো ভাইয়া। আফসোসের স্বরে কথাটা পাত্রকে বলল ছেলেটি। মানে মানে 1000 টাকার বিনিময়ে আপনার হবু স্ত্রীর সাথে? নাউজুবিল্লাহ, এসব আর মুখে আনতে পারছি না। তবে আপনি বিয়েটা চাইলেই করে ফেলতে পারেন, এমনিতে কোনো সমস্যা নেই। মেয়েটা ভালোই, সুখী হবেন আপনি। ওর দুই বুকের মাঝখানে তিলটা দেখলেই বোঝা যায়। বিয়ে করলেন তো ঠকে গেলেন। এক নাগারে কথাগুলো বলে চলে যায় ছেলেটি। এরপর কি হবে সেটা তো বুঝতেই পারছেন। বিয়েটা ভেঙে গেল। এর আব্বু মাথায় হাত দিয়ে চিন্তিত স্বরে বলল, এই নিয়ে তিনটে বিয়ে ভেঙে গেল। কে করছে এমন, আর কেনই বা করছে? অন্যদিকে তের ফোনে অচেনা নাম্বার থেকে একটি মেসেজ এলো, ব্যালকনিতে এসে আমাকে উদ্ধার করেন মহারানী। সাথে সাথে তে ব্যালকনিতে যায় আর একটি নীল রঙের খাম দেখতে পায়। খামটা রুমে এসে খুলে দেখে খামের ভিতরে একটি চিঠি, আর চিঠিতে লেখা, এবার খুশি তো পাগলি আমার। সাথে সাথে তে সেই অচেনা নম্বরে কল করে, কিন্তু ফলাফল শূন্য, ফোন বন্ধ। অনার্স পড়ুয়া মেয়েতে দেখতে শুনতে ভালোই, তাই পাত্রপক্ষ একবার দেখাতেই পছন্দ হয়ে যায়। কিন্তু বিয়ের দিন কেউ একজন বিয়েটা ভেঙে দেয়, এ নিয়ে তের বাবার চিন্তা শেষ নেই। বুঝলে দিন, আজ আবারও তেমাকে দেখতে আসছে। এবার আমি মেয়ের বিয়ে দিয়েই ছাড়বো। তের মাকে উদ্দেশ্য করে কথাটি বলল তের বাবা। আর কত লজ্জা শরমের মাথা খাবে, একটু বলবে আমায়? বারবার মেয়ের বিয়ে ঠিক করে কি লাভ? উল্টো মান সম্মান যা আছে তাও শেষ হয়ে যাচ্ছে। এখন এগুলো বাদ দাও, মেয়েটা পড়ালেখা শেষ করুক, তারপর না হয় দেখা যাবে। আর মেয়েটাও এখন বিয়ে করতে চায় না। এই শেষবারের মতো একটা চেষ্টা করতে দাও জিন। এবার না হলে মেয়ের জন্য আর সম্বন্ধই দেখবো না। সে তোমার যা ইচ্ছে তাই কর। আবারও তেকে দেখতে এসে পাত্রপক্ষের পছন্দ হয়েছে। তের বাবা এবার তের বিয়ে নিয়ে দেরি করতে চায় না, যদি বিয়ে ভেঙে যায় সেই ভয়। এবার তিনি বলেই দিলেন বিয়েটা 3 দিনের মধ্যেই হয়ে যাওয়া চাই। পাত্রপক্ষ রাজি হয়ে গেল। তে আজ মায়ের সাথে বিয়ের শপিং করতে যাচ্ছে। তে তো বেজায় খুশি, প্রতিবার ফ্রিতে শপিং হয়ে যায় আর মজাও। বাট বিয়েটা তো আর করতে হয় না। শপিং শেষে বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে কাপড় শুকাতে ছাদে গেল। ইস, প্রতিদিন ছাদে উঠলেই পাশের বাসার বজ্জাত জাঙ্কুকটা আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ভেতরে ভেতরে বজ্জাত একটা, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে। দেখতে দেখতে তের বিয়ের দিন চলে আসলো। তে তো লাল টুকটুকে লেহেঙ্গা পরে বেশ আইসি ভঙ্গিতেই বসে আছে। সে তো নিশ্চিত এবারও বিয়ে ক্যান্সেল। তের মা তের জন্য খাবার নিয়ে আসলে সেই খাবার তে বেশ তৃপ্তি ভরেই খেলো। শুধু শুধু লজ্জা পেয়ে কি লাভ, বিয়েটা তো আর হচ্ছে না। এদিক দিয়ে ভালোই হয়েছে, মাঝে মধ্যে একটু ভালো মন্দ খাবার দাবার ও আড্ডা ফ্রিতে পাওয়া যায়। অন্যদিকে তের বাবা লজ্জা শরমের মাথা খেয়ে বরের পাশে লেপ্টেই বসে আছে। এবার যে করেই হোক মেয়ের বিয়ে দিতেই হবে, আর বিয়ে ভেস্তে দেওয়া যাবে না। আঙ্কেল, আমি একটু ওয়াশরুমে যাব। আচ্ছা বাবা, যাও, সাবধানে যেও। পাত্র ওয়াশরুম থেকে বের হতে না হতেই আবার সেই ছেলের দেখা। কি ভাইয়া, বিয়ে করতে চলে আসছেন আর আমায় একবারও দাওয়াত করলেন না? এই, কে আপনি? বলতে পারেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী, যে আপনাকে ঠকে যাওয়া থেকে রক্ষা করতে এসেছে। মানে মানে আপনাকে ঠকানো হচ্ছে। কি বলতে চাইছো খুলে বলো তো। আপনার হবু বউয়ে নাভির নিচে একটা খুব সুন্দর তিল আছে, বুকের মধ্যেও আছে। এবার জিজ্ঞাসা করেন আমি জানলাম কি করে? হ্যাঁ তাই তো, আপনি কি করে জানলেন? আচ্ছা মশাই, আপনি কি জানেন আপনার হবু স্ত্রীর আগে আরো 3টে বিয়ে ভেঙে গেছে, তাও আবার বিয়ের দিনে? কই না তো। আর কেন ভেঙে গেছে? এই তো আসল কথা। ঠিক এইখানেই আপনাকে ঠকানো হয়েছে। এবার আপনিই বলেন, মেয়ের কোনো দোষ না থাকলে কি বিয়ের দিন বর বিয়ে না করেই চলে যায়? আর রইল বিয়ে ভাঙার কথা, সেটা না হয় আপনি আপনার হবু শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করুন। আর এটাও ভেবে দেখবেন আপনার শ্বশুরমশাই সব সময় কেন আপনার সাথেই লেপ্টে আছে, যাতে কেউ আপনাকে সত্যিটা না জানাতে পারে। তাই তো এখন আমি চললাম, বাকিটা আপনি বুঝে নেন। পাত্র তো ওয়াশরুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বিয়ে করবে না বলে বেরিয়ে গেল। কারণ জানতে চাইলে বলল মেয়ের মধ্যে সমস্যা রয়েছে, তাই এই বিয়ে করতে পারবে না।
আবার সেই অচেনা নম্বর থেকে মেসেজ আসলো, জানলাটা একটু খুলুন মহারানী। জানলা খোলার পর আবারও রঙিন একটি খাম দেখতে পেল। খামের ভিতরে একটি চিঠি, তাতে লেখা ছিল, খুশি তো রাগিনী। লেখাটা পড়ে নিজের অজান্তেই হেসে উঠল তে। বিড়বিড় করে বলতে লাগলো, কে এই ছেলে যে আড়াল থেকে এতটা খেয়াল রাখছে? আচ্ছা, ওই ছেলেটা আবার জাঙ্কুক না তো? না, ও হবে না, ও তো একটা বজ্জাত। সন্ধ্যাবেলা নিচে নেমে মা বাবাকে চিন্তিত দেখলো তে। তারপরে তে বলল, আব্বু আম্মু তোমরা এত চিন্তা করো না তো, আমি আগে পড়ালেখা শেষ করি, তারপরে দেখবে ছেলেরা আমার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কথাটা সেইটা নয় রে মা, আসল কথা হলো কোন বজ্জাতটা তলে তলে আমাদের এত ক্ষতি করছে। ওকে একবার পেলে ফ্যানের সাথে ঝুলিয়ে পায়ের নিচ থেকে চেয়ার সরিয়ে নিতাম। তে মা, ছাদ থেকে কাপড়গুলো উঠিয়ে আনবি? আচ্ছা আম্মু। তে কাপড় আনতে ছাদে গেলে আবারও সেই জাঙ্কুককে দেখে। বিল্ডিং দুটি পাশাপাশি থাকায় দুটো আলাদা ছাদ বলে মনে হয় না, মনে হয় একই ছাদ। কি ছেলে রে বাবা, এ কি সারা দিন রাত এই ছাদেই থাকে? যখনই আসি, কেউ থাকুক বা নাই থাকুক, এ থাকবেই। তে তুড়ি মেরে বলল, ওই যে, হ্যালো শুনছেন? আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। বলি, আপনার কি কোনো কাজ নেই? যখনই আসি তখনই আপনাকে ছাদে দেখি। আমার কোনো কাজ নাই, তাই তোর বাপের সাথে এসে বসে থাকি। বলি, আমার ছাদ আমি যখন ইচ্ছে তখন আসবো, তাতে তোর বাপের কি? জাঙ্কুকের বাচ্চা, বাপ তুলে বলবি না, নইলে চোখ তুলে ফুটবল খেলবো। জিনের বাচ্চা, তোর ভাগ্য ভালো তোর বাপের নাম জানি না, না হলে তোর বাপের নাম ধরেই কইতাম। উত্তর বাচ্চা, তোরে আমি খাইয়ে ফেলামো। দাঁত কিরিমিরি করে বলল তে। জানো, নেক্সট কথা হবে সামনাসামনি, ফেস টু ফেস, আই টু আই, বলেই চোখ মারলো জাঙ্কু। তে তো রাগে গজগজ করতে করতে ছাদ থেকে কাপড় নিয়ে নিচে নেমে গেল। মায়ের রুমে কাপড় রেখে নিজের রুমে এসে যখন জানলা বন্ধ করবে, তখন আবারও জানলার পাশে একটি নীল খাম দেখে চোখ আটকে যায়। খামটা হাতে নিয়ে জানালা বন্ধ করে দেয়। তারপর খামটা খুলে তার ভিতরে একটা চিঠি পায়। চিঠিতে লেখা, মহারানী, ছেলেটার সাথে এভাবে কথা বলো না, আমার বড্ড হিংসে হয়। তে আবারও ভাবতে থাকে, কেউ যে সবসময় আমাকে নজরে নজরে রাখে, ওই খামের আড়ালে লোকটা জাঙ্কুক নয় তো? তের ভাবনায় ছেদ পড়লো তার মায়ের ডাকে। এই তে। জি আম্মু। কাল তোকে দেখতে আসবে, সকাল সকাল ঘুম থেকে উঠিস মা। আম্মু, আবারও তোমরা এসব শুরু করেছো? আমি বলেছিলাম না আমি এখন বিয়ে করব না। শুধু শুধু আমাকে সবার সামনে ছোট করে কি মজা পাও তোমরা বলো তো? না, এবার আর মান সম্মান যাবে না, এবার বোধহয় বিয়েটা হয়েই যাবে। ওই যে পাশের বাসায় জাঙ্কুক আছে না, ওই কাল আসবে ওর মাকে নিয়ে তোকে দেখতে। ও সব তো জেনে শুনেই আসছে। আম্মু, কি বললা? জাঙ্কুক মানে ওই বজ্জাতটা? না না, আমি এ বিয়ে করতে পারবো না। সে কি রে, ও বজ্জাত হবে কেন? দেখতে শুনতে তো ভালোই, ছেলে সরকারি চাকরি করে, নিজস্ব বাসা বাড়ি গাড়ি সবই আছে, তাহলে তুই বিয়ে করবি না কেন? না আম্মু, তাও আমি একে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? তুই করবি, তোর বাপ করবে। হ্যাঁ গো আম্মু, কাল তো জাঙ্কুকের মা আসছেই আমাকে দেখতে, তাই তো? হ্যাঁ, তাহলে এক কাজ করো, আব্বুকেই বরং তুমি বলো জাঙ্কুকের মাকে বিয়ে করতে। বলেই তে হেসে দিল। তের মা রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর তেও মনে মনে ভাবলো, ধুর, রাজি হয়ে যাই, দেখতেই তো আসছে, বিয়ে তো আর হচ্ছে না। আমি জানি খামের আড়ালের সেই তুমিটা আমার বিয়ে হতেই দেবে না। সকালবেলা তের আম্মুর ডাকে তের ঘুম ভাঙে। কি গো আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? ডাকে কি আর এমনি এমনি? তোকে বলিনি আজ তোকে দেখতে আসবে? এখন ওঠ, উঠে বিছানাপত্র গুছা। এ মা, বিছানা গুছাবো কেন? গুছাবি কেন মানে? তোকে না দেখতে আসছে। আম্মু, জাঙ্কুকরা কি আমাকে দেখতে আসছে নাকি বিছানা? তোর সাথে এত কথা পারবো না, তোর ইচ্ছে হলে গোছাস, আমি গেলাম, ওদিকে অনেক রান্না বান্না বাকি আছে। আজব তো, ওরা আমাকে দেখতে আসছে নাকি খেতে আসছে বুঝলাম না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তের মা বাবা মিলে সবকিছু
এদিক ওদিক করে গোছাচ্ছে। এরই মধ্যে জাঙ্কুকরা চলে আসলো। জাঙ্কুকের মায়ের তো খুব পছন্দ হয়েছে তেকে। তিনি তো বলেই বসলেন, আপনাদের আপত্তি না থাকলে মেয়ে আমি আজই নিয়ে যাব, বৌমা করে নয়, বরং আমার বাড়ির মেয়ে করে। তে বাবা মায়ের একমাত্র মেয়ে হয় এমন করে বিয়ে দিতে তারা রাজি না। কিন্তু তের মা রাজি হয়ে গেলেন। আবার যদি বিয়ে ভেঙে যায় সেই ভয়। তের বাবা তের মাকে আড়ালে নিয়ে বললেন, এবার আর তের বিয়ে ভাঙবে না। জাঙ্কুকে তিনি কিছুতেই একা ছাড়বেন না। প্রয়োজন হলে জাঙ্কুকে সাথে নিয়ে তিনি ওয়াশরুম অবধি যাবেন। তের মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তের বাবা মার কথা অনুযায়ী তারা 7 দিন পর তের বিয়ে ঠিক করলেন। বিয়ের ডেট ঠিক করে জাঙ্কুকরা চলে যাওয়ার সময় জাঙ্কুক তের কানে ফিসফিস করে বলে গেল, একবার তো বিয়েটা হোক, তারপর দেখবে এতদিনের গালাগালি সব সুদে আসলে শোধ করব। কিছুক্ষণ পর নাম ঠিকানাবিহীন একটি পার্সেল এলো। তে লেখা ছিল। রুমে গিয়ে তে ভাবতে থাকে, কে দিতে পারে এই গিফট বক্সটা। ভাবনার মধ্যে মোবাইলটা টুন করে বেজে উঠল। সেই অচেনা নম্বর থেকে মেসেজ আসলো। কি এত ভাবছো বলো তো, এবার তো খুলে দেখো। তে পার্সেলটা খুলে দেখে তাতে রং বেরঙের অনেকগুলো চুড়ি আছে, আর তার পাশে ছোট্ট একটি চিরকুট। চিরকুটটা হাতে নিয়ে দেখে তাতে লেখা, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসলে একটা চিরকুটে তোমার উত্তরটি লিখে ঘড়ির মাধ্যমে উড়িয়ে দাও, আমি বুঝে নেব। তে এবার ভাবনায় ডুবে যায়। সম্পূর্ণ অচেনা অদেখা লোককে কি ভালোবাসা যায়? সে কি উত্তর দেবে এই চিঠির? অবশ্য যে চিঠির আড়াল থেকে এত খেয়াল রেখেছে সে খারাপ হবে না নিশ্চয়ই। তাহলে কি বলো তোমরা, ঘড়িটা উড়িয়েই ফেলি। বিকেল বেলাতে দোকান থেকে একটি ঘড়ি কিনে বাসায় নিয়ে এসে একটি চিঠি লিখে সেই ঘড়ির সাথে বেঁধে ছাদে নিয়ে গেল। যেই ঘড়ি উড়াবে অমনি পাশের ছাদ থেকে তেকে উদ্দেশ্য করে জাঙ্কুক বলে উঠল, এই রে সুগা, আমার বউ মানে তোর ভাবি কার আকাশে ঘুড়ি উড়িয়ে বেড়ায় রে? জানি না ভাই। আরে এই বজ্জাত আজ আবার এই বলদটাকে কোথা থেকে জোগাড় করে আনলি? অবশ্য বজ্জাত যেখানে বলদ তো সেখানেই থাকবে, ওসব জোগাড় টোগাড় করতে হয় না। সুগা, ঢিল মেরে তোর ভাবির ঘুড়ি ফুটা করে দে। ব্যথায় কুকিয়ে ওঠেতে ভাইয়া ঘুড়ি ফুটা করতে যাইয়া ভাবির মাথায় ফুটা করে ফেলছি। আরে হারামজাদা, তুই আমার কলিজায় হাত দিলি কেন? এক্ষুনি মেডিসিন নিয়ে আয়। তোর মেডিসিন তোর বাপ মার মাথায় মারিস। বলেই তে কেঁদে কেঁদে নিজের রুমে চলে গেল। ফোনে আবারও মেসেজ আসলো, সরি, আমার জন্য তুমি ব্যথা পাইছো। এটা হবে জানলে আমি তোমায় ঘুড়ি উড়ানোর কথা কখনোই বলতাম না। মেসেজটা পেয়ে তের মন যেন এক নিমিষেই ভালো হয়ে গেল। অন্যদিকে জাঙ্কুক তের জানালায় একটার পর একটা ঢিলা মারছে। এই কি সমস্যা কি আপনার? মাথায় ব্যথা দিয়ে শান্তি হয়নি বুঝি? এখন আমার শান্তি নষ্ট করতে এসেছেন জানলার কাজ ভাঙতে? এমনিই তো ছিলাম রোমান্টিক ভাবনার মধ্যে, দিলি তো জল ঢেলে। এক্ষুনি ছাদে এসো। কেন ছাদে আসবো না? কি করবি বল? আসো বলছি। তোমায় মেডিসিন লাগাতে হবে তো? লাগবে না আমার মেডিসিন, তুই যা তো, বজ্জাত একটা। ঠিক আছে, আসতে হবে না। আমি আবার কারোর সাথে জোর করে কিছু করতে চাই না। কেউ নিজে থেকে না আসলে আমার কি করার আছে? আমি জানালায় ঢিল মারবো। এই একদম আমার জানালায় ঢিল মারবি না বলে দিলাম। আমার বাপের জায়গায় বসে আমার যেদিকে দু চোখ যায় সেদিকে ঢিল মারবো। তাতে কারো জানালার কাজ ভাঙলে আমি কি করব? তে বেশ ভালোই বুঝতে পেরেছে জাঙ্কুকের সাথে কথাই পেরে উঠবে না, তাই আসছি বলে ছাদে গেল। অন্যদিকে জাঙ্কুকও তাদের বিল্ডিং এর দেয়াল টপকে তেদের ছাদে এলো। আমার কাছে দিন, আমি নিজে লাগিয়ে নিতে পারবো। আহা, দেয়াল টপকে কি এসেছি শুধু মেডিসিনটা তোমার হাতে দিতে? একদম কথা বলবে না, চুপ করে দাঁড়াও, আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। আমি পারবো তো, বললাম না চুপ করে থাকো, কোনো কথা বলো না। জাঙ্কুক তের কপালের উপরে আলতো করে হাত রেখে চুলগুলো সরিয়ে দিল, তারপর মেডিসিন লাগিয়ে দিল। এখন যাও, গিয়ে রেস্ট নাও। এই বজ্জাতটাও কি কেয়ার করতে জানে? ইস, কি মায়া মায়া চাহনি, দেখলেই পুরো ফিদা। এমন করে তো ওর চোখে গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা কোনোদিনও দেখার চেষ্টা করিনি। তবে আজ কেন এই ভালোবাসায় ডুবে যেতে ইচ্ছে করছে? তবে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না না, এসব কি ভাবছি আমি? আমি তো খামের আড়ালে সেই তুমিটাকেই ভালোবাসি। যাকে চিনি না জানি না তাকে কি করে ভালোবাসতে পারি? তবে কি আমি জাঙ্কুককে? না না, খামের আড়ালে তুমিটাকে। না,
আমি কাকে ভালোবাসি? দুজনকে? না, এটা কি করে সম্ভব? মাথা তো গুলিয়ে যাচ্ছে। কি হলো? আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? তের ভাবনায় ছেদ পড়লো। কি কই না, কিছু না তো। তাহলে যাও, নিচে যাও, আর জানালায় ঢিল মারার জন্য আমি সরি। দোষ করে আবার মাপ চাইতে এসেছে বলেই তে রুমে চলে আসলো। তের মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলতে লাগলো, তে দরজাটা একটু খুলে দেখ তো, কে এসেছে। তে দরজা খুলে কাউকেই দেখতে পেল না, কিন্তু দরজার সামনে একটি পার্সেল রাখা। আগের মতোই নাম ঠিকানা বিহীন, শুধু তে লেখা। বুঝতে বাকি রইল না পার্সেলটি কে পাঠিয়েছে। রান্নাঘর থেকে আবারও তের মা চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে এসেছে রে তে? কেউ না মা। তাহলে বেল চাপলো যে? ওই যে আমার নামে একটি পার্সেল এসেছে। কে পাঠিয়েছে রে? আমার এক বন্ধু। বলেই তে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। তারপর বক্সটা খুললো। ওমা, অনেক ডিজাইনের কানের দুল। আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি? এতগুলো কানের দুল, কত সুন্দর সুন্দর সবগুলো। আবারও ফোনটা টুং করে শব্দ করে বেজে উঠলো। আবারও মেসেজ আসলো, কি পছন্দ হয়েছে তো? পছন্দ হলে সব কানের দুলগুলো নিচে একটি চিরকুট পাবে, সেটি বের করো। আমি সব কানের দুলগুলো সরিয়ে চিরকুটটি খুঁজতে লাগলাম। হ্যাঁ, পেয়েছি। চিরকুটে লেখা, আমার সাথে দেখা করতে চাইলে আজ বিকেলে ফানুস উড়াও। কবে দেখা হবে সেটা পরে জানিয়ে দেব। তে তো মনের আনন্দে নাচতে শুরু করছে। এতদিন পর তার অপেক্ষার অবসান ঘটবে। একবার তো আপনাকে দেখতে পাই, তাহলে মজা দেখাবো, আড়াল থেকে ভালোবাসা বের করাবো। ইস, আমার বুঝি কষ্ট হয় না আপনাকে দেখার জন্য? সে যাই হোক, এখন আমি ফানুস কই পাবো? আবার সেই দোকানে যেতে হবে। উফ, তে নাস্তা করে দোকানে চলে গেল ফানুস কিনতে। অনেক যাচাই বাছাই করে নীল রঙের একটি ফানুস কিনলো। এবার শুধু বিকেলের অপেক্ষা, তারপরে ফানুস উড়াবে। তে সময় যেন কাটছেই না। উফ, ঘড়ির কাঁটাটাও যেন আজ ঘুরছে না। সময়টা কেমন যেন থেমে গেছে। অন্যদিকে ধীরে ধীরে তের বিয়ের তারিখও চলে আসছে, যেদিকে তের খেয়ালই নেই। অবশেষে বিকেল হলো। তে ফানুস নিয়ে ছাদে গেল। আবারও জাঙ্কুক ছাদে বসে আছে। এ সারাক্ষণ ছাদে কি করে? আমায় আবার ফলো করছে না তো? তে জাঙ্কুককে দেখেও না দেখার ভান করে ফানুস নিয়ে ছাদে অন্যদিকে চলে যায়। হ্যাঁ রে সুগা, তোর ভাবির মাথায় কি প্রবলেম আছে নাকি রে? কেন ভাই, কাউকে কি দিন দুপুরে ফানুস উড়াতে দেখেছিস? আসলে ভাই, ভাবি আপনাকে খুব ভালোবাসে, তাই তো আপনারে দেখার জন্য নানা বাহানায় ছাদে আসে। ওহ, তাই বল। আমিও আর কি না কি ভাবলাম। তোমাদের মতো ফ্রিতে ডাবল বলদ দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই। সুগা, তোর ভাবি কি কইল রে? বলদ কইছে ভাই? খুব শালা, আমার মতো স্মার্ট ছেলে রে ও বলদ কইল কেমনে? তে মুচকি এসে নিচে চলে গেল। অন্যদিকে তের মা গয়নার বাজার খুলে বসেছেন। একটি মাত্র মেয়ে ওনার, সেই মেয়েকে কি খালি হাতে দেওয়া যায়? বিয়ের মাত্র 5 দিন বাকি। তে আবারও সেই খামের অপেক্ষায় আছে। কি লেখা থাকবে সেই খামে? ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে তের খাট নাড়া দিয়ে উঠল। তে ঘুম ভেঙে গেল। বাইরে দমকা হাওয়া বইছে। অতিরিক্ত হাওয়ার ফলে জানলাটা আপনা আপনি বন্ধ হচ্ছে, আবার খুলছে। জানলার বাইরে কিছু একটা অবয়ব হাঁটছে, সাদা কাপড়ে মোড়ানো। তে ভয়ে শিউরে উঠল। তার মধ্যে আবার লোডশেডিং। ভাগ্যিস হাতে টর্চটা ছিল। তে টর্চ জ্বালিয়ে দেখতে লাগলো লোডশেডিং হওয়ার কারণ। সব রুমে কারেন্ট আছে, কিন্তু তের রুমে নেই। ওমা, আমার রুমের সব কারেন্টের ওয়্যার খোলা কেন? জানলার পাশে যেতেই দেখতে পেল কিছু একটা অবয়ব সিঁড়ি বেয়ে ছাদে উঠছে। তে তো ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে। না, ভয় পেলে চলবে না, আমার দেখতে হবে ওই অবয়বটা কিসের। তে যখন পিছু নেবে তখনই দেখলো তার জানালার পাশে ইয়া বড় বড় পরপর 3টি ফ্যান চালু করে রাখা হয়েছে, যার ফলে জানলা দিয়ে এমন হাওয়া বইছে। ধ্যাত, এসব পরে দেখবো, আগে ওই দুষ্ট অবয়বটাকে তো ধরি যে সব করছে। তে টর্চ জ্বালিয়ে কোনো রকম ছাদের দিকে এগোচ্ছে। এখন আর ভয় নেই, কারণ সে তো জানে এটা ভূত নয়। ভূত তো আর ফ্যান দিয়ে হাওয়া দেবে না। ছাদে পা রাখতেই ঠাস ঠাস শব্দ করে চারদিক থেকে ফুলঝুরি এসে পড়লো তের উপরে। সাথে সাথে লাইটটাও জ্বলে উঠলো। তে প্রথমে তো ভয় পেয়ে যায়, তার
তারপরে চোখ ডলতে ডলতে চারদিকে তাকালো। ছাদটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে, এমন করে আগে কখনো ছাদটা সাজানো হয়নি। ছাদের যে পাশে বাগান করা ছিল, সেই বাগানের পাশে কি যেন নীল কাপড় দিয়ে ঢাকা। একবার দেখি তো গিয়ে। নীল কাপড়টা সরাতেই দেখলো খুব সুন্দর একটি কেক রাখা, আর তার পাশে একটি গিফট বক্স। কেকটা সুন্দর করে লেখা হয়েছে হ্যাপি বার্থডে তেপরি। তে তো রীতিমতো অবাক, তার জন্মদিন অথচ তারই মনে নেই কে এত সুন্দর করে আমায় উইশ করলো। আচ্ছা, এটা কোনো স্বপ্ন নয় তো? তে নিজের হাতে চিমটি কাটে। না, এটা তো কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। চারদিকটা কি সুন্দর করে হাত বেলুন দিয়ে সাজানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা 7 বাজে। কে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো, এত ভয় দেখিয়ে ছাদে নিয়ে আসলো। আচ্ছা, এসব ভাবাবে পরে হবে, আগে কেকটা তো কেটে নিই। ছুরিটা কই? পুরো টেবিল খুঁজে অবশেষে গিফট বক্সের নিচে পেলাম। সাথে একটা চিরকুটও আছে, তাতে লেখা সব কেক একা নিজেই সাবার করে দিও না, আমার জন্য একটু রেখো, আমি এসে খেয়ে নেব। তে আর বুঝতে বাকি রইল না, হ্যাঁ, এটা সেই খামের আড়ালের লোক। এই তো সুযোগ দেখা। তে তাড়াতাড়ি কেক কেটে কিছুটা খেয়ে বাকিটা রেখে সিঁড়ির আড়ালে লুকিয়ে পড়ল। তৎক্ষণাৎ একটি মেসেজ আসলো, যা দুষ্টু, আড়ালে লুকিয়ে কি দেখো, এখন তো আমি দেখা দেব না, তুমি না গেলে আমি খাবই না। এবার তুমি বলো তুমি কি চাও, আমি খাই? যাহ বাবা, আমি লুকিয়ে আছি এটাও বুঝলো কি করে? ধ্যাৎ, এখানে দাঁড়িয়ে কোনো লাভ হবে না, আমি না গেলে তো ও আসবেই না। তেজেই রুমের দিকে অগ্রসর হলো, অমনি ওমা, এখানকার বড় বড় 3টি ফ্যান কোথায় গেল? এটা কি কোনো ভূতের কাজ নাকি? ও মা, ভাবতেই কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে। তে আর কিছু ভাবতে পারছে না। গিফট বক্সটা সাথে নিয়ে রুমে চলে এলো। বক্সটা খুলে দেখলো খুব সুন্দর একটা নীল গ্রাউন্ড ফ্রক, সাথে চুড়ি, টিপ, জুতা, কানের দুল, গলার মালা, সবকিছুই নীল। সাথে নীল একটা চিরকুটও আছে, তাতে লেখা কাল সন্ধ্যাবেলায় এগুলো পরো। সবগুলোই তের খুব পছন্দ হয়েছে। ঘড়িতে তাকিয়ে দেখলো 12টা 40 মিনিট। এখন অনেক রাত, এত রাতে জেগে শুধু শুধু চেহারা খারাপ করার কোনো মানেই হয় না, বরং ঘুমিয়ে নেই। তে ঘুমিয়ে পড়লো। সকাল 8টায় ঘুম ভাঙলো। না, ওর জন্মদিন উপলক্ষে কোনো আয়োজনই হচ্ছে না। আয়োজন হলে তো ও বুঝতো, আয়োজনের ছিটে ফোটাও নেই। আমার যে আজ জন্মদিন এটা কারো মনেই নেই। বাহ, এই আমি তাদের একমাত্র মেয়ে। বাইরে মানুষ ঠিক আমার জন্মদিনের কথা মনে রেখেছে, এই রাগ নিয়ে মায়ের উপরে ঝাড়লো তে। শুধু শুধু মায়ের সাথে ঝগড়া করে দরজা বন্ধ করে বসে আছে তে। হঠাৎ ফোন বেজে উঠলো। কল রিসিভ করতেই ওপাশে শোনা গেল, তে তোমার নানি খুব অসুস্থ বোধহয়, আর বাঁচবে না, তোমরা তাড়াতাড়ি চলে আসো তোমার নানু বাড়ি। তে দৌড়ে তার আম্মুর কাছে গেল আর সবটা বলল। তের মা কথাগুলো শুনে তাড়াতাড়ি করে তের আব্বুকে ফোন দিয়ে বলল, উনি যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি গাড়ি নিয়ে যেন বাড়িতে চলে আসে, এক্ষুনি তাদের তের নানু বাড়ি যেতে হবে। 20 মিনিটের মধ্যে তের বাবা গাড়ি নিয়ে চলে আসলেন, রওনা দিলেন তের নানুর বাড়ির উদ্দেশ্যে। তের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, ওর নানু ওকে খুব ভালোবাসতো, তেও তার নানুকে অসম্ভব ভালোবাসতো। তে গাড়ির মধ্যেই প্রার্থনা করে চলেছে। ঘন্টাখানেক পর তারা তাদের গন্তব্যে পৌঁছালো। দিন দুপুরেও বাড়িটা কেমন শুনশান নিস্তবতা, যেন ভিতরে কেউই নেই। আস্তে আস্তে তেরাও ভিতরে ঢুকলো। কি আশ্চর্য, দিন দুপুরেও বাড়িটা এমন অন্ধকার কেন? মনে হচ্ছে এটা কোনো একটা ভূতের বাড়ি। ওই বুড়ি, বুড়ি কই গেলে? আম্মু, বুড়িটার কিছু হয়ে যায়নি তো? আমি বলেই চোখ টলমল করে তাকালাম মার দিকে। দাঁড়া, আমি লাইটটা জ্বালিয়ে দেই, পরে দেখছি। তের আম্মু লাইট অন করতে একসাথে সবাই হ্যাপি বার্থডে বলে চিৎকার দিয়ে উঠলো। তে চারপাশে তাকিয়ে দেখে জাংকুক, জাংকুকের আম্মু, তের নানা নানি সহ ওর বন্ধু বান্ধব সবাই এখানে রয়েছে। তে তার নানুকে সুস্থ দেখে যেন হাত ছেড়ে বাঁচলো। এসব কি হচ্ছেটা কি আম্মু? এইভাবে কেউ উইশ করে? আমি টেনশনে পুরো যায় যায় অবস্থা, আর তোমরা মজা নিচ্ছ। আমার জন্মদিন সেলিব্রেটের জন্য এখানে নিয়ে আসছো, সেটা আগে বললে কি হতো? আগে বললে সারপ্রাইজটাই তো থাকতো না। এসব বুদ্ধি জাংকুকের,
আমরা কিছু জানি না। ধুর, এই দিন সেলিব্রেট না করে তোমরা চোর পুলিশ খুঁজতে লেগে গেছো। আগে কেকটা কেটে নাও তো, তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করব। কি বলেন আঙ্কেল? একদম ঠিক বলেছো। কেক কেটে একে একে সবাইকে খাওয়ালো, জাংকুকের মাকেও, শুধু জাংকুক বাদে। তাতে জাংকুক একটু মন খারাপ করলো না। এ কি তেমা, তুমি জাংকুককে কেক দিলে না কেন? ওকেও খাইয়ে দাও। না, আমি খাওয়াবো না, ওর এহেন বুদ্ধির এই শাস্তি। আঙ্কেল, তে আমায় এখন কেক না খাওয়ালেও কি হবে, বিয়ের পর তো ঠিকই খাওয়াতে হবে, তাতেই হবে। আর এই কেক থেকে ও আমাকে কি দেবে? বরং আমিই ওকে দিব না, এই পুরোটাই তো এখন আমার। বলেই কেকটা কেড়ে নিতে শুরু করলো জাংকুক। ওর এহেন অবস্থা দেখে সবাই খিলখিল করে হেসে দিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। আর তে তার বান্ধবীদের নিয়ে গিফট বক্সগুলো খুলে দেখছে কে কি দিল তা। তের মা দিয়েছে স্বর্ণের বালা, বাবা তো অনেকগুলো চকলেট আইসক্রিম, নানা নানি দিল তাদের হাতের তৈরি জামা, অনেক সুন্দর করে বানিয়েছে শুধু তের জন্য। জাংকুকের মা দিয়েছে গহনা ভর্তি বক্স, আর তের বান্ধবীরা তো অনেক অনেক নিত্য নতুন জিনিস দিয়েছে। এবার খোলার পালা জাংকুকের গিফট বক্স। এটা নিয়ে তেও ও তার বান্ধবী অনেক আগ্রহ নিয়ে বসে আছে। কি রে তে, এই বক্সের দিকে অমন ভাবে তাকিয়ে কি দেখছিস? খুলে ফেল তো বক্সটা। কিছু দেখছি না, শুধু ভাবছি এই এত বড় বক্সে হতচ্ছাড়া কি দিল, এটা কি একা খোলা যায়? হেল্প করতো। ইয়া বড় বক্সটা খোলার পর দেখলো তার ভেতর থেকে একটি বক্স, সেটা খোলার পরে বের হলো আরেকটি বক্স। এরকম করতে করতে একটার ভিতর আরেকটি, আরেকটির ভিতর আরেকটি, এরকম 12-15টা বক্স খোলার পর তে হাঁপিয়ে উঠছে। এটাই মনে হচ্ছে লাস্ট, এটা খুলতে হবে। বক্সের সাইজ দেখে মনে হচ্ছে এটার ভিতরে কোনো রিং থাকবে। হতে পারে স্বর্ণের রিং। আরে না, ডায়মন্ডের রিং হবে এতে। ওরা এত বড় লোক, তোকে স্বর্ণের রিং দেবে বলে মনে হয় না। দাঁড়া, খুলে তো আগে দেখি। তারপরে তে বক্সটা খুলতেই তেলাপোকা বলে চিৎকার করে। নিচে থেকে জাংকুক ছুটে আসে। তেলাপোকাই তো, সাপ তো আর না। এত চেঁচানোর কি হলো? বজ্জাত, এসব কি কেউ গিফট করে? ধ্যাত, আজকের দিনটাই মাটি করে দিল। রাগে কটমট করে তে নিচে চলে এলো। নিচে এসে দেখে সবাই বিয়ের ব্যাপারে কথা বলছিল। ওই তো তেমা এসেছে, আসো আমার পাশে এসে বসো। ভাই ভাবি শোনেন, তে এখানে যেমন আপনাদের মেয়ের মতো ছিল, ওখানেও তেমনি আমার মেয়ের মতোই থাকবে। দরজার বেল বাজতেই তে উঠে দাঁড়ালো। কেউ নেই, অথচ দরজার সামনে একটি গিফট বক্স রাখা। তে তো অবাক, খামের আড়ালের লোকটা তার নানু বাড়ির বাসার ঠিকানা জানলো কিভাবে? তে, ওইটা কিসের বক্স রে? আসলে আম্মু, আমার জন্মদিন উপলক্ষে আমার এক বন্ধু এটা পাঠিয়েছে। রুমে যেতেই দেখলো জাংকুক বেশ আয়েশ করে বিছানায় শুয়ে আছে। এই যে উঠুন, এটা আমার বিছানা, এটা আপনার বাসা নয়। রাবিশ, এখানে যা ইচ্ছে তাই করা যাবে না। এটা আমার বাড়ি না, সেটা আমি জানি। আর এটাও জানি এটা তোমারও বাসা নয়, বরং এটা আমার নানি শাশুড়ির বাড়ি। দিলি তো মেজাজটা গরম করে, সর এখান থেকে। এখন আমি এই গিফট বক্সটা খুলবো। কি গিফট বক্স? এটা আবার কে দিল জানো? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তার নাম কি? জানি না। হো হো করে হেসে দিল জাংকুক। কি জানো না? আবার প্রেমিক বলছো? মাথা ঠিক আছে তো? ইয়েস, অবশ্যই আমার মাথা ঠিক আছে। তবে আর কিছুক্ষণ তুমি এখানে থাকলে আমার মাথা ঠিক থাকবে না, কারণ আমি তোর মোটা মাথায় এই বক্সটা ছুঁড়ে মারবো। এবার তুই ভেবে দেখ, তুই কি করবি? এখান থেকে যাবি নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? এখন তো যাচ্ছি, তবে সবটা পরে আমি পুষিয়ে নেব বলে দিলাম। এই বলেই জাংকুক সেখান থেকে চলে যায়। তে অধীর আগ্রহ নিয়ে বক্সটা খুললো। ও মা, কত বড় টেডি বিয়ার! ওরে ওরে আমার প্রেমিক রে, কত রোমান্টিক। আর যার সাথে বিয়ে হচ্ছে সে তো আস্ত একটা আবাল, নইলে কি কেউ তেলাপোকা গিফট করে? খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি এসেই ঘুম আর ঘুম, অনেক ধকল গেছে আজকে। এমন করে কেটে গেল আরো 3টি দিন। কালকেই তের বিয়ে, আর আজকেই আবার একটা পার্সেল আসছে তের নামে। তে পার্সেলটি নিয়ে চুপি চুপি রুমে গিয়ে দরজা আটকে দিল। বিয়ে বাড়ি বলে কথা, অনেক লোকজন আসছে, যদি কেউ দেখে নেয় তাই। ইয়া বড় পার্সেল, খুলে মাত্র একটি পায়েল পেল। ইস, পায়েলটা কত সুন্দর, কিন্তু একটা কেন, আরেকটা কই? তের
ভীষণ রাগ হচ্ছে। তার মধ্যেই আবার মেসেজ, তাতে লেখা, কি একটা পেয়ে আমার উপরে ভীষণ রাগ হচ্ছে তো? চিন্তা করো না, পরের বার আমার সাথে দেখা হলে আরেকটি দিয়ে দেব। তো আমরা দেখা করছি কাল রাত 10টা 30 মিনিটে, ওকে? কাল রাতে দেখা কি করে করব? কাল তো আমার বিয়ে হবে, আর রাতেই তো বাসর। কথা আমি কিভাবে ওকে বলবো? হয়তো আগের বিয়েরগুলোর মতো এবারেরটাও ভেঙে দেবে, তাই কাল দেখা করার কথা বলছে। সে যাই হোক, কাল তো ওর সাথে আমার দেখা হবে, এতেই আমি খুশি। আজ তের হলুদ সন্ধ্যা। জাঙ্কুকের ইচ্ছে দুজনে একই বাড়িতে এই অনুষ্ঠানটি হবে, তাই কেউ আর না করেনি। পাশাপাশি বসে আছে জাঙ্কুক আর তে। জাঙ্কুক যেন কার সাথে চ্যাটিং করছে আর মুসকে মুসকে হাসছে। তে তো খুব রাগ হচ্ছে, কালকেই আমাদের বিয়ে আর আজ সে কিনা অন্য মেয়ের সাথে চ্যাটিং করছে। সে যাই হোক, আমার এত খারাপ লাগছে কেন? আমার তো আর কালোর সাথে বিয়েটা হচ্ছে না। তের ভাবনায় ছেদ পড়লো কারো মেসেজের আওয়াজে। সেই অচেনা নম্বর থেকে এসেছে। তুমি আমার মানে শুধুই আমার, তুমি অন্য ছেলের পাশে বসেছো কেন মহারানী? তে মেসেজ পড়ছে আর জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তের ঠোঁটের কোণায় একটি মিষ্টি হাসি খেলে গেল। জাঙ্কুককে ঘায়েল করার জন্য এই হাসিটাই যথেষ্ট। কার কথায় আমার বউটা হেসে উঠলো? কথাটা শুনেই তের ধ্যান ভাঙল। মা, আমার কেমন যেন মাথা ঘোরাচ্ছে, আমার ভীষণ ঘুমের প্রয়োজন। জাঙ্কুকের মুখ যেন বিষণ্ণতায় ছেয়ে গেছে। তের কানের কাছে গিয়ে বলল, তে, কোনো নাটক করো না প্লিজ। এই হলুদ সন্ধ্যা নিয়ে আমার অনেক স্বপ্ন, সেটা ভেঙে দিও না। জাঙ্কুকের কথায় একটা মায়া মায়া কাজ করছিল, তাই তে আর না করতে পারেনি। নাচ গান হই হুড়লো, বেশ ভালোই হলুদ সন্ধ্যা কাটলো। রাতে ডিনার শেষ করে সবাই নিজ নিজ রুমে ঘুমাতে চলে গেল। সকালে অনেক কাজ, তাই সকালবেলা তের ঘুম ভাঙলো জানালা খুলতেই মিষ্টি একটি রোদ এসে তের মুখের উপরে ছড়িয়ে পড়ল। আহ, কি সুন্দর! জানলার পাশে একটি ফুলের তোড়া দেখতে পেল। আরে, এটা কি রেখে গিয়েছে? সাথে একটা কাগজে লেখা, রোজ সকালে এভাবেই তোমার ঘুম ভাঙাবো। তে হেসে দিল। সত্যি কত ভাগ্য করে এমন একটি প্রেমিক পেয়েছে। ফ্রেশ হয়ে নিচে যাবে, তার আগেই তের মা ব্রেকফাস্ট নিয়ে হাজির। আয়, আমি তোকে খাইয়ে দিই। বিয়ের পর ও বাড়ি চলে গেলে তো আর খাওয়াতে পারবো না, বলেই আঁচলে চোখ মুছতে লাগলো তের মা। এ মা, কি শুরু করে দিলে তো? মনে হচ্ছে আজই যেন বিয়ে হয়ে যাচ্ছে। তো আজই তো বিয়ে। কি তোর কি মনে নেই? সব ভুলে বসে আছিস দেখছি। হতেও তো পারে আগের মতো এবারও বিয়েটা ভেঙে গেল। এসব অলক্ষণে কথাবার্তা আর মুখেও আনবি না। আচ্ছা দাও, আমি খেয়ে নিচ্ছি, তুমি যাও। তারপরে তের মা চলে গেলেন, আর তে অল্প একটু খেয়ে নিল। তে এখন বেশি খেলে চলবে না, একটু পরে তোমার পছন্দের চিকেন রান্না হবে, সেগুলো তুমি পেট পুরে খাবে। নিজে নিজেই বিড়বিড় করে বলতে লাগলো তে। পার্লার থেকে লোক এসেছে তেকে সাজাতে। এই যে, সুন্দর করে সাজাবেন যাতে সেলফিটা ভালো হয়। ওকে ম্যাম। নিচ থেকে আওয়াজ ভেসে আসছে, বর এসেছে, বর এসেছে। বাবা, বেটার দেখছি আর তর্স হয়েছে না, বিয়ে করতে চলে আসছে। তের মা তাড়াতাড়ি করে আবার দুপুরের খাবার নিয়ে আসলো। তে, খেয়ে নে মা, তোর বাবা পাত্রপক্ষে খুব তাড়া দিচ্ছে, এক্ষুনি বিয়ে পড়াতে কাজে চলে আসবে। মা, 2টা লেগ পিস আনছো, আর কয়টা আনতে পারো নাই? লজ্জা শরমের মাথা খাস না তে, আজকে তোর বিয়ে। আম্মু, এরকম দিন আমার জীবনে কত এলো গেল, এখন কি আমি রোজ রোজ লজ্জা পাবো নাকি? আপাতত 2টাই খেয়ে নি, এখনই কাজে চলে আসবে, পরে আবার 2-3টা খাস। মা যাও তো, আমাকে খেতে দাও। অন্যদিকে জাঙ্কুকের পাশে বসে রয়েছে তের বাবা। আজ আর কিছুতেই তিনি বিয়ে ভেঙে যেতে দেবেন না। যেই কথা সেই কাজ, বিয়েটা অবশেষে হয়েই গেল। তে তো 3 কবুল বলার আগ পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছিল। বিয়েটা হয়ে যাবার পর তে তো কান্নাকাটি করে চোখের পানি নাকের পানি সব এক করে ফেলেছে। চোখের কাজলটাও যেন লেপ্টে আছে। সবাই ভাবছে তের মা বাবাকে ছেড়ে চলে যাবে, তার জন্যই কান্না করছে। কিন্তু কেউ তো আর জানে না তে তার খামের আড়ালে তুমিটার জন্য কান্না করছে। কি হলো তার? আজ সে এলো না কেন? তার কিছু হয়নি তো? কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তে। ফোন বা মেসেজ দেবে তারও উপায় নেই, ওই ফোনটা তো সবসময় বন্ধই থাকে। হ্যাঁ, এবার বিদায়ের পালা। তের বাবা মা সবাইকে তেকে জড়িয়ে ধরে কাঁদছে।
ভাইজান, আপনারা কান্না দেখে মনে হচ্ছে মেয়ে আপনারা রেখে বিদেশ চলে যাচ্ছেন। আরে পাশের বিল্ডিংয়েই তো আছে, যখন ইচ্ছে আপনারা চলে যাবেন, আমরাও চলে আসব। সবাই মিলে একসাথে বসে আড্ডা দেব। আঙ্কেল, আপনারাও চলেন আমাদের সাথে। তেল এখন আপনাদের খুব প্রয়োজন। সবাই একসাথে মিলে আমাদের বাসায় ডিনার করবেন। আমি আপনাদেরকে একা ছাড়ছি না কিন্তু। সো না করে কোনো লাভ হবে না। তের সাথে তের বাবা মাকেও জাঙ্কুক জোর করে নিয়ে আসলো। রাত ঘনিয়ে আসছে, সবাই খাওয়া দাওয়া সেরে নিল। তেকে সাজিয়ে জাঙ্কুকের রুমে রাখা হলো। রাত যখন 10টা ছুঁই ছুঁই, তখন জাঙ্কুক রুমে এলো। তে রুমে নেই, ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু না, ওয়াশরুমের দরজা খোলা। জাঙ্কুকের আর বুঝতে বাকি রইল না যে তে পালিয়েছে। জাঙ্কুকও কাউকে কিছু বুঝতে না দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো তেকে খোঁজার জন্য। বাসার চারপাশে খুঁজে তেকে কোথাও পেল না। অন্যদিকে তে ঘাপটি মেরে বসে রয়েছে তেদের বাসার পিছনে। সে তার প্রিয়তমের জন্য অপেক্ষা করছে। হঠাৎ তের ফোনে মেসেজ আসে, কোথায় তুমি? আজ না আমাদের দেখা করার কথা? না, এবার আর ফোন বন্ধ হয়নি। বার কয়েক সেই নম্বরে ফোন দিল তে, কিন্তু ফোন বারবার কেটে দিচ্ছে, যার জন্য তে এবার একটি মেসেজ দিল, আপনার কি হয়েছে? প্রতিবারের মতো এবার কেন বিয়েটা ভেঙে দেননি? আপনার শরীর খারাপ করেনি তো? আমি আমাদের বাসার পিছনে দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি আজই আপনার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করব। লাভ ইউ। মেসেজ সেন্ড করতে না করতেই জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তে যেই না দৌড় দিতে যাবে, অমনি জাঙ্কুক খপ করে তের হাত ধরে ফেলল। ছাড়ুন বলছি, আমি আপনার সাথে যাব না। তো কই যাবা বউ? আমি তোমার স্বামী, তোমার তো আমার সাথেই যেতে হবে। আর রাতের বেলা তোমার হাঁটতে ইচ্ছে করছে, সেটা আমাকে বললেই হতো, আমিও সাথে আসতাম। আমি হাঁটতে বের হইনি গাধা, আমি বাসা থেকে পালিয়ে এসেছি আরেকজনের সাথে পালিয়ে যাওয়ার জন্য। তাই? তাহলে যাও তো, আমিও তোমার মা বাবাকে গিয়ে সেই কথা জানাচ্ছি, আর প্রতিবেশীদেরকেও। আর হ্যাঁ, প্রতিবেশীদের কটূক্তির সামনে তোমার মা বাবা দাঁড়াতে পারবে তো? আরে আমি যাচ্ছি তো তোমার সাথে, খালি ভয় দেখায়। জাঙ্কুক তেকে নিয়ে বাসার ভিতরে গেল। তোরা বাইরে গেলি কবে? ও, হাঁটতে বের হয়েছিস বুঝি? এই তো মা, একটু আগে। তে বায়না ধরেছে তাকে নিয়ে এই চাঁদনিটাতে রাস্তায় ফুচকা খেতে হবে, তাই নিয়ে গেলাম আর কি। ওহ, বেশ করেছিস। শাশুড়ি, আমি আপনার সাথে ঘুমাবো। না মা, আজ না, অন্য কোনো দিন বরং আমার পাশে ঘুমাবে। কথাটা শুনেই তে অজ্ঞান হওয়ার অভিনয় করলো। জাঙ্কুক থেকে সোফায় শুইয়ে দেয়। আম্মু, আমাদের ওই যে মোটা ইনজেকশনটা আছে না জ্ঞান ফেরানোর, ওইটা নিয়ে আসো তো। কিসের ইনজেকশন? ওই যে পরশুদিন যেইটা তোমার জ্ঞান ফেরানোর জন্য আনলাম, ওইটা। মায়ের দিকে তাকিয়ে চোখ মেরে বলল জাঙ্কুক। ও, ওইটা? দাঁড়া বাবা, আনছি। সে আপনি যাই করেন, আমার কিন্তু এত সহজে জ্ঞান ফিরবে না। আম্মু, অজ্ঞান অবস্থায় মানুষ কথা বলতে পারে? এটা আবার কোন ধরনের সেন্সলেস? কিছুই তো বুঝলাম না। তে ওই কথাটা তোমার আব্বু আম্মুকে বলে দেই, তুমি কি বলো? ধুর, উঠতেছি তো, খুদাই ভয় দেখায়। কোন কথা জাঙ্কুক? কিছু না মা, বলেই জাঙ্কুক তেকে নিয়ে নিজের রুমে চলে গেল। এক রুমে যখন থাকতেই হবে, তখন আর ঝগড়া করে লাভ নেই। আজ থেকে আমরা ভাই বোন, কেমন? কি ভাই বোন? আরে ওই, আমার কি বোনের অভাব পড়ছে নাকি? আর অভাব পড়লেও প্রয়োজনে দত্তক আনবো, তাও তোরে না। আর হ্যাঁ, কখনো কি শুনেছিস জামাইরে কেউ ভাই বানাইতে? দেখো, এখন ডিজিটাল যুগ, আর যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও ডিজিটাল হওয়ার প্রয়োজন। আমরা এই যুগকে নতুন কিছু করে দেখাতে চাই। মানলাম তুই ডিজিটাল হবি, তাই বলে জামাইরে তুই ভাই বানাবি? রাগী চোখে তাকিয়ে বলল জাঙ্কুক। বেশি কথা বলবা না, না হলে আবারও অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হতে তোরে কে মানা করছে? হ না অজ্ঞান, আমার কাছেও জ্ঞান ফেরানোর মোটা সিরিঞ্জের ইনজেকশন আছে। তুমি এত ভয় দেখাও কেন? ভয় নয়, সত্যি। আচ্ছা, আর ঝগড়া নাই, ওকে? ঝগড়া করে আমি আজকে রাতটা নষ্ট করতে পারবো না। এক পা করে তের দিকে এগিয়ে যেতে যেতে বলল, দূরে যা। না, ওই বেটা, দূরে যাবি নাকি এক ঘুষি দিয়া সব কয়টা দাঁত নিচে ফেলাই দেব? বাহ, আমার বউয়ের এত শক্তি, আগে জানতাম না তো। এখন তুমিই বলো, আমার সাথে বাসর করবা নাকি আমি তোমার আব্বু আম্মুকে সবটা খুলে বলবো? চয়েস ইজ
ইয়োর্স। আচ্ছা, আমি তো আপনার বউ, একটু ভালোভাবে কথা বলা যায় না আমার সাথে? খালি ভয় দেখান কেন? তখন তো মুখ ফসকে ওই কথাটি বেরিয়ে গেছে। আমি এত কিছু শুনতে চাই না। ইয়েস অর নো, যে কোনো একটা বলো। ইয়েস। করুণ দৃষ্টিতে তাকেই বলল তে। আচ্ছা, এবার আমায় সালাম করো। পারবো না। আবার করছি তো। চলো এবার নামাজ পড়ে নিই। তুই নামাজ পড়তেও পারিস, আবার তুই তুকারি করে। ডাকবো নাকি তোমার আম্মুরে? না মানে আপনি নামাজ পড়তে পারেন? বেশি কথা বলো না, এসো নামাজ পড়ে নিই। কোন ওয়াক্তের নামাজ পড়বো? নফল নামাজ। ও আচ্ছা। দুজনে মিলে নামাজ পড়ে নিল। এই নাও, এইটা তোমার আজকে রাতের গিফট। একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বলল জাঙ্কু। এতে কি আছে রে? ওই, আমি কি তোমার ছোট ভাই লাগি সব সময় তুই করে বলো? না মানে এতে কি আছে? খুলে দেখো। আরে, এটা তুই কোথায় পেলি হারামি? আবারও? এটা তো আমার সেই চিরচেনা পায়ে। এটা আপনি কোথায় পেলেন? কই পেলাম মানে? এটা আমি কিনে এনেছি। তাহলে আরেকটা কই? তোমার কাছে? মানে মানে আমি সে যে তোমাকে আড়াল থেকে ভালোবেসে এসেছি। আমি সে যে নিজের পরিচয় লুকিয়ে তোমায় এত এত গিফট করি। আমার বিশ্বাস হয় না। আজ রাত 10:30 তো তোমার সাথে দেখা করার কথা ছিল। আমি কিন্তু ঠিকই দেখা করতে এই রুমে এসেছিলাম, কিন্তু তোমায় পেলাম না। তুমি তো তোমার প্রিয়তমার খোঁজে পালিয়ে গিয়েছিলে। খোঁজাখুঁজি করেও পেলাম না। তাই বুদ্ধি করে তোমার ফোনে মেসেজ দিই, আর তুমি ফোন দিলে। আমি ফোন উঠাইনি, উঠালে তো তুমি আমার গলার স্বর চিনে ফেলতে। তাই বুদ্ধি করে মেসেজের মাধ্যমে জেনে নিলাম তুমি কোথায় আছো, আর খপ করে ধরে ফেললাম। না, তাও আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয়নি? ওয়েট। বলেই জাঙ্কু তার সিম ওপেন করে তারপর একে একে সব মেসেজ দেখায় আর বলে সেই নম্বরে কল করতে। জাঙ্কুকের কথা অনুযায়ী তে সেই নম্বরে কল করে, আর জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। এত লুকোচুরি করার দরকারটা কি ছিল শুনি? লুকোচুরি যদি না করতাম তাহলে কি আজকের দিনটা দেখতে পেতাম? আর তুমিও কি আজ যে এক্সাইটেড, ভালোবাসার ফিল, সেটা কি বুঝতে পারতা? তোমার তো এতদিন অন্যত্র কোথাও বিয়ে হয়ে ছেলে পেলের মাও হয়ে যায়। আর সব থেকে মজার বিষয়, আমি তোমার কুটনামি করে বিয়ে ভেঙে কি যে মজা পেতাম তার বলে বোঝাতে পারবো না। আমিও তোমার এই লুকোচুরির ভালোবাসায় অনেক আনন্দ পেতাম। তোমাকে দেখার জন্য মনটা ছটফট করতো। কে জানতো যাকে আমি এতদিন বজ্জাত ভেবে এসেছি সেই হলো আমার স্বপ্নের রাজকুমার। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কি বউ আনলি জাঙ্কু, তোর কপালে তো বাসর রাত নেই। বিড়বিড় করে বলল জাঙ্কু। কি কিছু বলছো? না আন্টি, ভাবছি আপনার চরণে মাথা ঠেকিয়ে বলি আপনার বিয়ে করা আমার 7 জন্মের ভুল। কেন, কি হয়েছে? কিছু না খালা, আজ তো আমাদের গল্প করার রাত। আমার কপালে বাসর টাসর নাই, হুদাই এতদিন তোমার পিছনে ভেট খাইলাম, কপালটাই খারাপ। বাসর রাতে কি করে দেখতে চাও? দাঁড়াও দেখাচ্ছি। বলেই জাঙ্কুক থেকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তারপরে পেট ঠোঁট জোড়ার সাথে জাঙ্কুকের ঠোঁট মিলিয়ে দেয়। এরপর কি হলো সেটা তো বুঝতেই পারছো। সেটা না হয় নিজেরা মনে মনে কল্পনা করে না? বাহ, কি মাসুক মাইন্ড! বলতে না বলতেই কল্পনা করা শুরু করে দিয়েছো। সে যা ইচ্ছে তাই করো। তবে যাওয়ার আগে পেয়ার জাঙ্কুকের জন্য দোয়া করে দিয়ে যাও, ওরা যেন সারা জীবন একে অপরকে এভাবেই ভালোবেসে আগলে রাখে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।